ব্রাহ্মণবাড়িয়ায় নৌকার সাথে ট্রলারের সংঘর্ষে ২০ জনের মৃতদেহ উদ্ধার, অভিযান চলছে। দফনের আগে জিয়ার লাশের ছবি নেই কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের। অস্থিরতা সৃষ্টিকারীদের মোকাবেলার আহ্বান। অক্টোবরে খুলতে পারে বিশ্ববিদ্যালয়, জানালেন শিক্ষামন্ত্রী। করোনায় আরও ১১৭ জনের মৃত্যু। প্রয়াণ দিবসে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা, সাম্য আর অসাম্প্রদায়িক চেতনায় চিরজাগরুক নজরুল। কাবুলে জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১০, চড়া মূল্য দিতে হবে হুঁশিয়ারি বাইডেনের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, খুলে দেওয়া হলো সিনেমা হল সহ অন্যান্য বিনোদন কেন্দ্র। প্রথম দিনেই চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী নৌকার সাথে ট্রলারের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে প্রায় ৬৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। শুক্রবার বিকেলে উপজেলার সীমনা ব্রাহ্মণবাড়িয়া সড়কের ভাতেরখলা এলাকার লৈস্কা বিলে নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে একটি ট্রলার সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথে লৈস্কা বিলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রী বোঝাই ট্রলারটি ডুবে যায়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন ১০ জন। নিখোঁজ স্বজনদের সন্ধানে ঘটনাস্থলে ভিড় করেছেন স্বজনরা। আমরা ১৯ জনের মতো লাশ উদ্ধার করছি, এখন বাকি লাশ এটার ভিতরে আছে। না ডবল লোড আছে, পেসেঞ্জার অনেক বেশি লয়ে লেছে নগর যায়। করার ভিতরে মনে হয় ১৫০ লোক আছে, বেশি বড় হয়তো মনে হয় ২০-৫০ জন বাঁচতে পারে। উদ্ধার তৎপরতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সাথে যোগ দেন স্থানীয়রা। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে আমাদের এখানে যে প্রাথমিক ইউনিট আছে সেই ইউনিট আমরা এখন পর্যন্ত আমি সহ এখানে মোতায়েন আছে এবং আমরা জনসাধারণ প্লাস প্রশাসনের সহযোগিতায় উদ্ধার কাজ পরিচালনা করি। এদিকে জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান ও পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতি পরিবারকে ২০,০০০ টাকা করে সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম থেকে ঢাকায় এনে দাফন করা পর্যন্ত তার লাশের ছবি নেই কেন, প্রশ্ন তুলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসে আলোচনায় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে, তাই নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা। যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। আলোচনায় অংশ নিয়ে প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নেই। আমি চ্যালেঞ্জ করছি, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কোন লাশ আছে বলে আমরা বিশ্বাস করি না। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম থেকে ঢাকা এনে সমাহিত করা পর্যন্ত তার লাশের ছবি নেই কেন, বিএনপির কাছে এ প্রশ্নের উত্তর চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মির্জা ফখরুল চট্টগ্রাম থেকে ঢাকা তাকে সমাহিত করা পর্যন্ত জেনারেল জিয়ার একটা ছবি, লাশের ছবি দেখাতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর বিএনপি ছাত্র আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করেন ওবায়দুল কাদের। অনেক অপশক্তি এবার মাঠে নামবে, চ্যালেঞ্জ করবে, তারা প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববিদ্যালয়কে ঘিরেই তারা অস্থিতিশীলতা তৈরি করবে।
এদিকে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে ক্যান্টনমেন্ট থানায় উত্তর আওয়ামী লীগের শোক সভা ও খাদ্য বিতরণ কর্মসূচিতে যোগ দেন প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান তিনি। 15 আগস্টের এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, যারা এর পিছনে মদত দিয়েছে, যারা বিভিন্নভাবে অন্যান্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাদেরকে খুঁজে বের করা দরকার। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, 21শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচার উচ্চ আদালতেও দ্রুত শেষ হবে। 21শে আগস্টের হত্যাকাণ্ডের নিম্ন আদালতের রায় আমরা পেয়েছি। ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ের মধ্যেই, আমরা কয়েক মাসের মধ্যেই উচ্চ আদালতের বিচারটা শেষ দেখতে পাবো। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অক্টোবরে মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। সবাইকে নিয়ে এবং শিক্ষক সমিতি ফেডারেশনকে নিয়ে গতকাল একটি যৌথ সভা হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি যে আগামী 1 মাসের মধ্যে আমাদের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা 18 বছরের বেশি, যাদেরকে টিকা দেওয়া যাবে তাদেরকে টিকা দেওয়া শেষ করা। অক্টোবরের মাঝামাঝির পরে আশা করছি আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে খুলে দিতে পারব। আগের দিনের চেয়ে করোনার মৃত্যুর সংখ্যা বাড়লেও 10 সপ্তাহের মধ্যে 24 ঘন্টার সর্বনিম্ন শনাক্ত 3525 জন। 24 ঘন্টা মৃত্যু হয়েছে 117 জনের। শনাক্তের বিপরীতে মৃত্যু হার 1.74%। আর পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হার কমে 12.78%। মানিক শিকদারের রিপোর্ট। 26 আগস্ট সকাল 8টা থেকে 27 আগস্ট সকাল 8টা পর্যন্ত করোনায় মারা গেছে 117 জন, যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। মোট মৃত্যু সংখ্যা 25,846। 24 ঘন্টায় শনাক্ত 3,525। মোট শনাক্ত 14,86,153 জন। অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা হয়েছে 27,578 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 88,16,343। আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 6,485 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 14,04,370 জন। সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে 40 জন, চট্টগ্রাম বিভাগে 37, রাজশাহী বিভাগে 4, খুলনায় 11, বরিশালে 6, সিলেটে 10, রংপুরে 5 এবং ময়মনসিংহে মারা গেছে 4 জন। মৃত্যুর হার 1.47%। দৈনিক সংক্রমণ 12.78%। মোট শনাক্ত 16.87% এবং সুস্থতার হার 94.5%। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সারা দেশে কমছে করোনার সংক্রমণ ও মৃত্যু। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে 13 জেলায় 44 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে আরও 6 জন। 3 জন করোনা ও বাকি 3 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। 427টি নমুনা পরীক্ষায় 58 শনাক্ত হন। সংক্রমণ হার শতকরা 13.58। চট্টগ্রামে করোনায় মারা গেছেন 6 জন। রাজশাহীতে করোনা ও উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 1 জন নারী ও 4 জন পুরুষ। আক্রান্তের হার 14.5%। বরিশালে মৃত্যু হয়েছে 3 জনের। গাজীপুরে নতুন আক্রান্ত 115 জন, মারা গেছেন 2 জন। সংক্রমণ হার 18.02%। ঝিনাইদহ, মেহেরপুর ও সাতক্ষীরায় করোনায় 8 জনের মৃত্যু হয়েছে। কৃষি গবেষণার প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশের অবস্থান তালিকার প্রথম দিকেই। কৃষিবিদরা বলছেন, কৃষিতে গবেষণা যা হচ্ছে তা সন্তোষজনক। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত রোগ প্রতিরোধ এবং প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাতসহ 1178টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। তবে জিনোম সিকোয়েন্স ও মাইক্রোবায়োলজি নিয়ে আরও গবেষণার সুযোগ আছে বলে মনে করেন গবেষকরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়কে সাথে নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। খুব বেশি আগে নয়, দেশে খাদ্য ঘাটতি ছিল। অতিবৃষ্টি, বন্যা, খরায় নষ্ট হতো হাজার হাজার একর জমির ফসল। সেই সাথে উত্তরাঞ্চলে মঙ্গা আর দক্ষিণবঙ্গে লবণাক্ততার কারণে ঘটত ফসল হানি।
এই সমস্যা উত্তরণে স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে কৃষি গবেষণায় নজর দেন বিজ্ঞানীরা। আসতে থাকে সাফল্য। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত বিভিন্ন ফসলের 602টি উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধক্ষম এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো জাত উদ্ভাবন করেছে। এছাড়া 1178টি কৃষি প্রযুক্তিও উদ্ভাবন করেছে। এই সাফল্যে দেশে তেল, বীজ, ডাল জাতীয় শস্য, আলু, সবজি, মশলা এবং ফলের উৎপাদন বেড়েছে। পরিবেশকে আরো ধারাবাহিকভাবে কৃষির অনুকূলে রাখার জন্য কিন্তু আমাদের বিভিন্ন প্রযুক্তি বা আমরা সেভাবে বের করেছি। যেমন আমাদের সরজান পদ্ধতি আছে, ভাসমান পদ্ধতি আছে, হাইড্রোপনিক্স পদ্ধতি আছে। কৃষিবিদরা বলছেন কৃষি গবেষণা বেড়েছে বলেই বেশিরভাগ ফসল উৎপাদনেই বাংলাদেশ তালিকার প্রথম দিকেই অবস্থান করছে। ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয় স্থানে এখন রয়েছে, আম উৎপাদনে অষ্টম, পাট উৎপাদনে আমরা দ্বিতীয়। উৎপাদন এতই বেড়েছে বিশ্বের 10টি দেশের মধ্যে আমরা জায়গা করে নিয়েছি। তবে শুধু প্রযুক্তি উদ্ভাবন করলেই হবে না, স্বল্প সময় কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ারও ব্যবস্থা করার পরামর্শ গবেষকদের। গবেষণা বলতে শুধু ফলন বাড়াও, তারপরে এটার স্বাদ ভালো না, স্বাদ দিয়ে করে দাও ইত্যাদি, অথবা দক্ষিণবঙ্গে লবণ আছে, লবণাক্ত মাটিতে কি কি ফসল হবে, এটা কিন্তু চলতে থাকবে, এটা চলমান ধারা। এখানেও আমাদের গবেষকরা ভালো করছে। কৃষি পণ্য বাজারজাতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান গবেষকদের। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। প্রয়াণ দিবসে ভালোবাসার অর্ঘ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। বিদ্রোহী কবি নজরুলের রচনা অন্যান্য ভাষায় অনুদিত না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন স্বজনরা। বিশিষ্টজনরা বলেন, সাম্যবাদী অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে বাংলা ও বাঙালির হৃদয়ে চিরজাগরুক থাকবেন নজরুল। আদিত্য মামুনের রিপোর্ট। দ্রোহ ও মমতায় যিনি বাংলাকে বেঁধেছেন আত্মার সঙ্গে, যার আবির্ভাব ধূমকেতুর মতো, তিনি জাতীয় কবি নজরুল, বাঙালির অন্যতম আকর। শরতের ভোরে ভালোবাসার অর্ঘ্যে ভরে ওঠে কবির সমাধি। ৪৫তম প্রয়াণ দিবসে সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিদ্রোহী সত্তার ভেতর যুগপৎ সমান্তরাল প্রেমিক সত্তা, বহু বৈচিত্র্যের সৃজনী সত্তা নজরুল এখনও বিশ্ব সাহিত্য অঙ্গনে অধরা। শ্রদ্ধা জানাতে এসে তার সৃষ্টিকর্ম অনুবাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান কবির উত্তর প্রজন্ম। শুধুমাত্র কবরে সে ফুল দিয়ে এবং তাকে শ্রদ্ধা জানালেই তার গোটা শ্রদ্ধাটা তার প্রতি দেয়া হলো না, কারণ তার যে কাজগুলো রয়ে গেছে সেই কাজগুলোকে আমাদের সকলের দায়িত্বে সারা বিশ্বের মাঝে পৌঁছে দেওয়া একটা ব্যাপার আছে। নজরুল স্বাধীনতা সংগ্রামের চারণ কবি, যুগন্ত্রণার পথিকৃৎ। অগ্নিবীণা সুরে যিনি রচনা করে গেছেন সাম্য আর অসাম্প্রদায়িকতার অমর বাণী। জাগরণের প্রতিটি কালপর্বে নজরুল পাথেয়। আজকে আমাদের শপথ হচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িকতার যে বৃক্ষ এখনো ডালপালা বিস্তার করে আছে, সে বৃক্ষকে শেখ হাসিনার নেতৃত্বে সমূলে উৎপাদিত করতে হবে। মূলত এই মহান কবির সকল কবিতা এবং গান সকল ক্রান্তিকালে এক অসাধারণ অনুপ্রেরণার উৎস হিসাবে বিবেচিত হয়েছে। উন্মুক্ত পথের স্বচ্ছন্দ যাত্রী নজরুল, বাংলা ভাষার শব্দ ভাণ্ডার যা সৃষ্টিতে হয়ে উঠেছে বহু স্রোতের মোহনা। বিদ্রোহী কবির সমগ্র রচনা প্রকাশ হচ্ছে নতুন আঙ্গিকে। বিদ্রোহের উপর 100টি প্রবন্ধ নিয়ে একটি নতুন সংকলন করছে, যেখানে একেবারে নতুন প্রজন্মের যারা আছে তারাই প্রভাবিত হচ্ছে। কবি নজরুল যে আগে যেরকম প্রাসঙ্গিক ছিল এখনও প্রাসঙ্গিক আছেন। এই কবির প্রাসঙ্গিকতা আমাদের জাতীয় জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ঔপনিবেশিকতার নাগপাশ ভেঙে দাসত্ব মুক্তির জয়গান গেয়েছেন নজরুল। নজরুলের মানবতার সাম্যের বাণী স্পন্দন হয়ে থাকবে প্রতিটি হৃদয়ে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চাল, ভোজ্য তেল চুরির বাজার চড়া, মাছ সবজিতেও নেই স্বস্তি। কমছে নদ নদীর পানি, তীব্র হচ্ছে ভাঙন, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট।
খবর আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বিএনপি মিথ্যা এবং অসত্যের উপর দাঁড়িয়ে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে উত্তর জেলা ছাত্রলীগের স্মরণ সভায় তিনি বলেন, রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম কবর আছে বলে দাবি করা হলেও সেখানে জিয়াকে কবর দেয়া হয়নি। তথ্যমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, মিথ্যা এবং অসত্যের উপর রাজনীতি করে বেশি দিন টিকে থাকা যায় না। মিথ্যা এবং অসত্যের উপর তাদের রাজনীতিটা দাঁড়িয়ে আছে। মিথ্যা এবং অসত্যের উপর রাজনীতি করে বেশি দিন আসলে টিকে থাকা যায়। রাঙ্গুনিয়াতে নাকি জিয়াউর রহমানকে প্রথম কবর দেওয়া হয়েছিল, সেখানে জিয়াউর রহমানকে কবর দিতে কেউ দেখে নাই, একটা বাক্স দেখেছে। রাজধানী বাজারে চাল, ভোজ্য তেল ও চিনির দাম চড়া। মাংসের বাজার স্থিতিশীল থাকলেও মাছের দাম কেজিতে 1 থেকে 150 টাকা বেশি। 50 টাকার নিচে নেই কোনো সবজি। রাজধানী বাজার পরিস্থিতি জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। বেসরকারি খাতে শুল্ক কমিয়েও চালের বাজারে কোনো প্রভাব নেই, কমছে না চালের দাম। মোটা চাল বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি, মাঝারি মানের চাল 50 থেকে 60, আবার সরু চাল 60 থেকে 68 টাকায় বিক্রি হচ্ছে। টিসিবির পরিসংখ্যান বলছে, গেল বছরের তুলনায় এই দাম পর্যায়ক্রমে বেড়েছে 3.26%, 3.92% এবং 8.47%। চাল বাইরে গেছে, আমরা তো কাম কাজ নাই, আমরা গরিব মানুষ, খাইতে হয়। চাউলের দাম বেশি হলেও একটু নিয়ন্ত্রণ মোটামুটি আছে, বেশি আছে, তারপরও একটু চলে আর কি, যেভাবে আছে আর কি। নিত্যপণ্যের চড়া বাজারে কমছেই না ভোজ্য তেলের দাম। সয়াবিন তেল 140 থেকে 150 টাকা এবং পাম তেল 118 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। তেলের দামটা অত্যাধিকভাবে বেড়ে গেছে, এইটা আপনারা একটু বাজার মনিটরিং করেন এবং সরকারের কাছেও একটা দাবি জানান, তেলটাকে যেন একটা রিজনেবল প্রাইসে নিয়ে আসে। চিনির দামও 26% বেড়েছে। চিনির খুচরা মূল্য 75 থেকে 80 টাকা। এই সপ্তাহখানেক আগে চিনির দাম মোটামুটি একটু নিয়ন্ত্রণে ছিল, ইদানিং একটু চিনির দামটা বেশি, 65 থেকে 70 টাকার মধ্যে বিক্রি করতাম, আর এখন 75 থেকে 80 টাকার নিচে বেচাই যায় না। এদিকে মাংসের বাজার স্থিতিশীল, দাম বেড়েছে ডিমের। ডিমের দাম বেশি, আগে এটা বেচছে আপনার 90 টাকা 95 টাকা, এখন 105 টাকা ডর্জন। 800 থেকে 850 টাকা কেজি চলছে অরিজিনাল খাসি, আর যেটা ছাগল ওটা 700 থেকে 750 টাকা। বাজারে সবজির সরবরাহ থাকলেও দাম প্রতি কেজি 50 টাকার নিচে নয়। লাউ 60-50, টমেটো 100 টাকা কেজি, একটা 20 টাকা কেজি, 50-এর নিচে নাই, খালি পেঁপে আছে, নাইতে তো সবে 50 হবে। মাছের বাজার আগের মতোই চড়া। 1.5 কেজি ওজন 1400 টাকা কেজি, আর ওটা 300 গ্রাম 1200 টাকা কেজি। বেশি এটা হলো মানে আমাদের বরিশালের মাছ, আর যেটা সাগরের ওটা ওটার দাম কম। সব মাছই এখন বর্তমানে একটু দাম বেশি, সব মাছেই। প্রত্যেকটা মাছে আপনার মোটামুটি 50-100 টাকা কেজিতে বেশি আজকে। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে, তবে কোথাও কোথাও কমতে শুরু করেছে পানি। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংকট। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। ফরিদপুরে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে, তবে এখনও তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডিক্রির চর, নর্থ চ্যানেল, চর মাধবদিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত রয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতে দুর্ভোগে স্থানীয়রা। সদরপুর ও চর ভদ্রাসন উপজেলার 5টি ইউনিয়নের কমপক্ষে অর্ধশত গ্রামের মানুষ পানিবন্দী রয়েছে। রাজবাড়ীতে দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানির সংকট। তলিয়ে আছে সবজি ক্ষেত। গাইবান্ধার বেশ কয়েকটি গ্রামে নদী ভাঙন চলছে। অবনতি হচ্ছে লালমনিরহাটের ধরলাপাড়ের বন্যা পরিস্থিতি। তিস্তা নদীর পানি হাতীবান্ধার দোয়ানিতে বেড়েছে। 3 ইউনিয়নের 10 গ্রামে 2000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকে আশ্রয় নিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর। পানিতে আমার বাড়িঘর ডুবে গেছে, কোনো করি ক্ষমতা আমার বুদ্ধি নেই, সবগুলি আমার তলে আছে, গেলা কি ব্যবস্থা করা যায়। এদিকে ভারী বর্ষণে পানি দ্রুত নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ভালুকা পৌরসভার ঢালিবাড়ি এলাকার শতাধিক পরিবার পড়েছেন দুর্ভোগে। ঘরের উপরে পানি, খাটের উপরে পানি, বিছনার উপরে পানি, ছোট ছোট বাচ্চা আছে, এদেরকে নিয়ে খুব রিস্ক হচ্ছে। এই ড্রেনটা করতে আপনাদের সহযোগিতা লাগবে। যদি আপনারা সহযোগিতা করেন, পাবলিক যদি জায়গা দেয়, তাহলে হয়তো আমরা এই ড্রেনটা করে এই জলাবদ্ধতা দূর করতে পারবো। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। 5 মাস বন্ধ থাকার পর খুলল জাতীয় চিড়িয়াখানা। প্রথম দিনে ভিড় দর্শনার্থীদের।
স্বাস্থ্যবিধি মানাতে বিশেষ নজর রাখছে কর্তৃপক্ষ। এদিকে খুলে দেওয়া হয়েছে সিনেমা হল সহ অন্য বিনোদন কেন্দ্রগুলো। প্রণব চক্রবর্তী রিপোর্ট। রাজা বাহাদুর আর সুন্দরীর গাছে ওঠার চেষ্টা, খেলছে ফুটবল, মজায় মেতেছে দর্শনার্থীরা। গোল হলেই দর্শকদের করতালি। বাঘ, সিংহ, জিরাফ প্রতিটি প্রাণীর খাঁচার সামনেই দর্শনার্থীর ভিড়। দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর বাইরে আসা শিশুদের তাই দারুণ উচ্ছ্বাস। হরিণ, বাঘ, এগুলো অনেক কিছু দেখছি। করোনার জন্য বাইরে বের হতে পারিনি বাবুদেরকে নিয়ে, ওরাও খুব ভালো উপভোগ করছে। যেখানে সমাগম বেশি সেখানে তো একটু ঝুঁকিটা থেকেই যায়। পরিবেশ তো অনেকদিন পর দেখতে পাচ্ছি, অনেক কিছু, আর বাবু সব থেকে বেশি খুশি হচ্ছে। প্রাকৃতিক পরিবেশে একটু প্রাণ খুলে নিঃশ্বাস নেয়া আর পরিবারের সবার সাথে একসাথে কাটানোর মুহূর্তগুলো দারুণ উপভোগ করেছেন ঘুরতে আসা মানুষেরা। তবে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতায় উদাসীনতাও ছিল কারো কারো। অনেকদিন পরে আসলে বাইরে ছেলে বাচ্চা পরিবারকে নিয়ে এসে আসলে অনেক ভালো লাগতেছে। মাছ তো পকেটে কারণ হয়েছে যে খাবার দাবার খাইছি। দীর্ঘদিন পর জাতীয় চিড়িয়াখানা খোলায় সকাল থেকে লাইন দিয়ে ঢুকতে হয়েছে দর্শনার্থীদের। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কড়াকড়ি দেখা গেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের। প্রতি 15 মিনিট পর আমার তথ্য দপ্তর থেকে সতর্কবাণী উচ্চারিত হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কোভিড-19 প্যান্ডেমিকের জন্য যে স্বাস্থ্যবিধি আছে সেটা যাতে তারা মেনে চলে। করোনাকালে জন্ম ব্যাঘ্র শাবক দুর্জয় ও অবন্তিকার জন্ম। এছাড়া বাচ্চা দিয়েছে জলহস্তী, ময়ূর ও হরিণ। প্রায় প্রত্যেকটা প্রজাতির অ্যানিমেলের আমাদের বাচ্চা সংযোজিত হয়েছে। আমরা সম্প্রতি 2 মাস 28 দিন বয়স হচ্ছে আমাদের টগর এবং বেলি দুটো বাচ্চা প্রসব করেছে, একটা ছেলে এবং একটা মেয়ে। এদিকে স্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনা মেনে খুলেছে রাজধানীর সিনেপ্লেক্সগুলোও। আপাতত 3টি করে শো চালাচ্ছে হল কর্তৃপক্ষ। শুধু সিনেমা হলই নয়, পার্ক সহ সকল বিনোদন কেন্দ্রই খুলেছে নিয়ম মেনে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার শোকাবহ আগস্ট। বঙ্গবন্ধু নিজের জীবনের প্রতিটি মুহূর্তে উপলব্ধি করেছেন নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যের পাশাপাশি রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি না থাকলে প্রতিষ্ঠা পাবে না জাতি। তাই তো ভাষা আন্দোলন থেকে স্বাধীন বাংলাদেশ অর্জনের সুদীর্ঘ পথে বঙ্গবন্ধু দেখিয়েছেন অপরিসীম সাহস, করেছেন সীমাহীন ত্যাগ, আর বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনায় বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে লাল সবুজের এই ভূখণ্ডের। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বঙ্গবন্ধুর জীবন জুড়ে ছিল বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনা। শৈশব কৈশোরে আবহমান বাংলার জল, মাটি, মানুষের সম্পৃক্ততায় বঙ্গবন্ধু পেয়েছিলেন স্বদেশিকতার এই দীক্ষা। বাংলাভাষী জনপদের সাংস্কৃতিক মুক্তির বিষয়টি মাথায় নিয়েই বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন ভাষা টিকলে টিকবে জাতি। আর তাই 52 ভাষা আন্দোলন থেকে শুরু মুক্তির লড়াই, লাল সবুজের জন্য সংগ্রাম। যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী থাকার সময় বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের 21 দফার কাজ এগিয়ে নেন। এ সময় বঙ্গ সংস্কৃতির অগ্রদূত উপাধিতে ভূষিত হন বঙ্গবন্ধু। আর স্বাধীন বাংলাদেশের শিল্প সংস্কৃতির প্রায় সবকিছুই শুরু হয়েছিল জাতির পিতার হাত ধরে। স্বল্প বয়সেই তিনি বুঝতে পেরেছিলেন যে শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক মুক্তি পাওয়াটা সম্ভব। বঙ্গবন্ধু বিপুলভাবে আকৃষ্ট ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথে এবং গোটা জীবনে বারংবার রবীন্দ্র চেতনার দ্বারা প্রাণিত তিনি। বঙ্গবন্ধুর ভাষণ, কথনে প্রায়শই উদ্ধৃত হতো রবীন্দ্র, নজরুল, সুকান্ত, জীবনানন্দের পদাবলী। বাংলা ভাষা জ্ঞানে ঋদ্ধ বঙ্গবন্ধুর স্বতন্ত্র লেখক সত্তার পরিচয় পাওয়া যায় কারাগারের রোজ নামচা এবং অসমাপ্ত আত্মজীবনীতে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে প্রেম ছিল, যে দেশাত্মবোধ ছিল, এই প্রজন্মের মানুষ হিসেবে বা পরবর্তী যারা আসছে তারা বঙ্গবন্ধুকে কিভাবে চিনবে, কিভাবে বুঝবে। যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনের সময় বঙ্গবন্ধু দেশের চারু কারু শিল্পী সহ সংস্কৃতি জনদের নিয়েছিলেন সোচ্চার। দেশীয় চলচ্চিত্রের উন্নয়নে নিয়েছিলেন ভূমিকা।
প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে রপ্তানি বাণিজ্যে আসছে বৈচিত্র্য, তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি বেড়েছে অন্যান্য পণ্যের। বিভিন্ন দেশে 10 কোটি টাকা পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ভারতে একদিনে প্রাণহানি 500। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। রাজাকারী বংশধর এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জামালপুরে করোনায় অর্থনৈতিক ক্ষতি প্রশমন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমাদের লক্ষ লক্ষ সন্তান যারা আজকের প্রজন্ম, তারা আমাদের বীর সৈনিক। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, দুলাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ অনেকে বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্নভাবে পুরস্কৃত করে হত্যার রাজনীতিকে উৎসাহিত করেছিল জিয়াউর রহমান। রাজধানী ওয়াইজ ঘাটে কোতোয়ালি থানা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন ভোলা 3 আসনের সাংসদ নূর নবী চৌধুরী শাওন। এদিকে রাজধানী বংশালের শোক দিবস উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এছাড়া মহানগর উত্তর যুবলীগের আয়োজনে রায়ের বাজার এলাকায় 400 পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আসতে শুরু করেছে। আধিপত্য কমেছে তৈরি পোশাকের। যদিও পোশাক থেকে রপ্তানি আয় কমেনি, কিন্তু রপ্তানি বেড়েছে অন্যান্য পণ্যের। অর্থনীতিবিদরা বলছেন, তৈরি পোশাকের মতো কয়েকটি বড় খাত উঠে এলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য আরও শক্তিশালী হবে। মেহেদী হাসানের রিপোর্ট। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে 2020-21 অর্থবছরে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করে $38.75 বিলিয়ন। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে আসে $31.45 বিলিয়ন, যা মোট রপ্তানির 81.16%। আগের অর্থবছরে রপ্তানি আয়ে তৈরি পোশাকের অংশীদারিত্ব ছিল 83%, আর 2018-19 অর্থবছরে 84.21% ছিল রপ্তানিতে এ খাতের অবদান। ইপিবির তথ্য অনুযায়ী রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাকের অংশীদারিত্ব কমলেও আয় খানিকটা বেড়েছে। 2019-20 অর্থবছরে নিট পোশাকের রপ্তানি আয় ছিল $13.90 বিলিয়ন। গেল অর্থবছরে যা $16.96 বিলিয়ন উন্নীত হয়। আর এ সময় ওভেন পোশাকের রপ্তানি সামান্য বেড়ে $14.49 বিলিয়ন উন্নীত হয়েছে। এদিকে 2020-21 অর্থবছরে ঔষধ ও কেমিক্যাল রপ্তানি বেড়েছে 41%, পাট ও পাটজাত দ্রব্য 31.63%, চামড়া ও চামড়াজাত পণ্য 18.06% এবং কৃষি পণ্য রপ্তানি বেড়েছে 19.27%। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি বাণিজ্যে পণ্য বহুমুখীকরণের তাগিদ দীর্ঘদিনের। তাই রপ্তানি ঝুড়িতে তৈরি পোশাকের বাইরে আরও কিছু পণ্যের অংশীদারিত্ব বাড়ার চিত্র খুবই ইতিবাচক। এক্সপোর্ট বাস্কেটটা আগের চাইতে ডাইভার্সিফাইড হচ্ছে, তো এটা ইন ওয়ান সেন্স এটা সুখকর, যেহেতু একটি সেক্টরের উপর দেশের নির্ভরতা কমে আসবে কিছুটা, কিন্তু সাথে সাথে এটাও বোঝা দরকার যে এই কমে আসাটা কিছুটা করোনাকালীন সময়ের জন্য কিনা। গার্মেন্ট বহির্ভূত পণ্যগুলো সেগুলো কোভিডের আগে যে অবস্থানে ছিল, প্রায় $600 কোটি মতো আশেপাশে ঘোরাঘুরি করত, গত অর্থ বছরে সেটা $700 কোটি ছাড়িয়ে গেছে। মানে এগুলো কোভিড পূর্ববর্তী অবস্থান থেকেও এখন ভালো অবস্থায় পৌঁছেছে। এবং এদিকে গেল অর্থ বছরে প্রকৌশল পণ্য, হ্যান্ডিক্রাফটস, হোম টেক্সটাইল এবং ঔষধ ও কেমিক্যালের রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে। এসব খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিডার কাছে যেতে হয়, গেলে ওখানে যে সেবাটা পাওয়ার কথা সেই সেবাটা পায় না, বা বন্দরে গেলেও তাদের মাল পড়ে থাকে। প্রভাবের ভিত্তিতে কেউ সুবিধা পাবে আর কেউ সুবিধা পাবে না, যে সুবিধা সবার পাওয়ার কথা। তাহলে তো মানে ছোটখাটো যারা প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখেন না, তাদের পক্ষে তো এই বাজারে টিকে থাকা খুব কঠিন। চলতি অর্থবছরের পণ্য থেকে $43.5 বিলিয়ন এবং সেবা খাত থেকে $7.5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। একদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে 3 টাকা।
আমদানিকারকরা জানান বাড়তি দামে ভারত থেকে পেঁয়াজ এনে কম দামে বিক্রি করায় লোকসান গুনছেন তারা। এ কারণে পেঁয়াজের আমদানি কমিয়ে দেওয়া হয়। এখন ভারতের বাজারে নতুন জাতের পেঁয়াজ আসায় সরবরাহ বাড়ছে, আমদানি মূল্য কিছুটা কমেছে। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে তার স্মরণে শুরু হয়েছে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা। বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ ভার্চুয়ালি এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সহসভাপতি KM শহীদুল্লাহ, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, ইরান সহ ১৫টি দেশের ৭৬ জন দাবাড়ু। শেষ করছি ভেলার বাইচের খবর দিয়ে। পাবনার নতুন ব্রাহ্মণবাড়িয়া গ্রামের পদ্মার উপশাখা বাঙর নদীতে ভেলার বাইচ অনুষ্ঠিত হয়েছে। বিকালে বাইচ দেখতে ভিড় করেন হাজারো দর্শক। প্রতিযোগিতায় অংশ নেয় ৬টি ভেলা। প্রথম স্থান অধিকার করে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস, দ্বিতীয় ভাই ভাই এক্সপ্রেস ও তৃতীয় পদ্মা এক্সপ্রেস। আয়োজকেরা জানান প্রতি বছর বর্ষার মৌসুমে আয়োজন করা হয় এই বাইচের। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আর এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ায় নৌকার সাথে ট্রলারের সংঘর্ষে ২০ জনের মৃতদেহ উদ্ধার, অভিযান চলছে। দাফনের আগে জিয়ার লাশের ছবি নেই কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের। অস্থিরতা সৃষ্টিকারীদের মোকাবেলার আহ্বান। অক্টোবরে খুলতে পারে বিশ্ববিদ্যালয়, জানালেন শিক্ষামন্ত্রী। করোনায় আরও ১১৭ জনের মৃত্যু। প্রয়াণ দিবসে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা, সাম্য আর অসাম্প্রদায়িক চেতনায় চিরজাগরুক নজরুল। কাবুলে জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১০, চড়া মূল্য দিতে হবে হুঁশিয়ারি বাইডেনের। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।